ডিপটুন বাংলা। বন্ধুরা, আপনারা কখনো এমন গ্রামের সম্পর্কে শুনেছেন যার অর্ধেক জায়গায় দিন এবং অর্ধেক জায়গায় সবসময় রাত থাকতো? না, জানুন সন্ধ্যাপুর নামে একটি গ্রামে, যেখানের লোক কখনো সূর্যকে ডুবতে দেখত না এবং চাঁদকে অদৃশ্য হতে। এই গ্রামের একদিকে সবসময় দিন এবং অন্যদিকে সবসময় রাত থাকতো। এখানকার লোক দুটো ভাগে ভাগ ছিল। একদিকে ছিল দিবসপ্রেমী, অর্থাৎ যারা সবসময় আলো পছন্দ করত, অর্থাৎ তারা থাকতো আলোর দিকে। আর অন্যদিকে ছিল নিশাপ্রেমী, অর্থাৎ যারা অন্ধকার ভালোবাসত। আপনি এখন ভাববেন কোনো টেনশন নেই, যে যার মতো তার জায়গায় দিন কাটাতো। ভুল ভাবছেন, কারণ গল্প তো একেবারে আলাদা। দিনের লোকেরা ভাবতো রাত হচ্ছে নিকর্মণ্যদের জন্য, আর রাতের লোকেরা ভাবতো দিন বোকাদের জন্য। এবার ভাবুন, একই গ্রামের লোকেরা যদি নিজেদের মধ্যে 24 ঘন্টায় লড়াই করে, তাহলে কি অবস্থা হবে? একবার গ্রামের কেন্দ্রে খুব ভিড় হয়েছিল। একদিকে সূর্যের উষ্ণ রশ্মি, অন্যদিকে চাঁদের হিমেল আবহাওয়া। গ্রামবাসীরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল। রাতের লোকেরা অনেক ল্যাদখোর হয়। যখন আমরা চাষে জমি বুনি ওরা নাক ডাকে। এই কথা শুনে বেলাসাথী সাথে সাথে রেগে গেল এবং সে গলা উঁচিয়ে বলল, আরে ওরা আরামের ব্যাপারে একবারও ভাবে না। দিনের লোকেরা কিছু না ভেবেচিন্তে খালি কাজ করে। আমাদের বাবা বেকার খাটনি পোষায় না। তো ভাই, এই গ্রাম অর্ধেক মহল অর্ধেক জঙ্গলের মতো। সন্ধ্যাপুর গ্রামে সবকিছু দুভাগে বিভক্ত ছিল। দিনের দিকে স্কুল চলতো এবং রাতের দিকে লাইব্রেরি। দিনে দই বেচা কেনা হতো আর রাতের দিকে কুলফি। দিনের দিকে লোকেরা ভোর হোটেলে চা খেত আর রাতের দিকে লোকেরা বিরিয়ানি খেত নিশা ধাবাতে। এভাবেই সব চলছিল, যতক্ষণ না গ্রামের দুই ছেলে নিজেদের মধ্যে পাঙ্গা নিল। কারণ দুজনকেই প্রমাণ করতে হবে যে কার সময় সবথেকে সেরা। দিবস বংশের দিকে ছিল অগ্নি এবং নিশা বংশের দিকে ছিল শশাঙ্ক। একবার দুজনের মধ্যে ঝগড়া চলে। অগ্নি বলে, রাতেরটা একদম বেকার আর দিনের বেলা খুবই ভালো। দিনে শুধু দৌড়ঝাঁপ হয়, রাতের বেলায় তো আসল মজা। এবার দুজনের মধ্যে তারা বাজি ধরল, যে এটা প্রমাণ করে দেবে যে তার সময় সবথেকে জরুরি, সে হবে এই গ্রামের রাজা। একটা কাজ করি, কালকানটা ভেঙে ফেলি, তারপর দেখি কি হয়। কালকান ছিল গ্রামের মন্দিরে রাখা একটি জাদু ক্রিস্টাল, যেটা কিনা দিন এবং রাতের সমতা বিধান করত। হ্যাঁ, এখন শুধু দিন থাকবে বা রাত। কালকান শুধুমাত্র একটা পাথর ছিল না, এটা সম্পর্কে গ্রামের লোকেরা অনেক পুরনো কাহিনী বলতো। বলা হতো যে এই ক্রিস্টাল নাকি স্বয়ং সময়েরই এক আত্মা বা তার অংশ, যেটা কিনা বহু বছর আগে এক সাধু সন্ধ্যাপুর গ্রামে রক্ষার জন্য প্রতিষ্ঠা করেছিল। গ্রামের মহানদের মতে এই সন্ধ্যাপুর গ্রাম এটা প্রতিষ্ঠার আগে সাধারণ একটি গ্রাম ছিল, যেখানে দিন এবং রাত সমানভাবে চলত। কিন্তু এমন এক সময় চলে আসে যখন গ্রামবাসীদের মধ্যে বিবাদ শুরু হয়। কিছু জনের দিন পছন্দ ছিল তো কিছু জনের রাত। গ্রামের এই বিবাদ দেখে সময়ের আত্মা হস্তক্ষেপ করলেন। কালকাণ্ডকে দুটো শক্তিতে ভাগ করে দিলেন, সূর্যের তেজ এবং মা চন্দ্রের শীতলতা। কিন্তু এখানে একটা শর্ত ছিল, যতক্ষণ এই কালকাণ্ড নিজের জায়গায় সুরক্ষিত থাকবে ততক্ষণই এই ব্যাপারটা থাকবে। গ্রামকে এই নিয়ম বলে দেওয়া হয়েছিল, যদি কখনো এই ক্রিস্টাল নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে গ্রামে অরাজকতা সৃষ্টি হবে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এটা ভুলে যায় এবং একে শুধু গল্প ভাবতে শুরু করে। অগ্নি এবং শশাঙ্কের এই পুরনো কাহিনী সম্পর্কে খুব একটা ভরসা ছিল না। যখনই তারা দুজন মন্দিরে পৌঁছায়, অগ্নি গ্রামের মন্দিরের দরজা খুলে বলে, এই গল্পটা শুধু ভয় খাওয়ানোর জন্য বলা হয়েছে। ঠিক বলেছিস, যদি এই ক্রিস্টালটা এতই শক্তিশালী তাহলে সেখানে যেতে কেউ না কেউ তো আটকাতো। তারা দুজন ধীরে ধীরে কালকাণ্ডের কাছে পৌঁছায়। ক্রিস্টাল মন্দিরের মাঝখানে একটা পাথরের ওপর রাখা ছিল, যেখানে চারিদিকের দেওয়ালে মন্ত্র লেখা ছিল। যখনই তারা ওর কাছে পৌঁছায় তাদের মনে হলো হাওয়া হঠাৎ ভারী হয়ে গেল। শশাঙ্ক ধীরে বলল, ইয়ার কিছু আজব অনুভব হচ্ছে। অগ্নি এই শুনে বলল, ভয় খাস না, এসব তোর মনের ভুল। দেখ, আমি এটাকে ছুঁচ্ছি। যখনই সে ক্রিস্টালে হাত দিল, হাত দেওয়ার সাথে সাথেই মন্দিরের দেওয়ালে লেখা মন্ত্রগুলো জ্বলতে আরম্ভ করলো। হাওয়াতে একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল, যেন কেউ ফিসফিস করছে। ভারসাম্যকে ভেঙো না, না হলে সন্ধ্যাবর তোমাকে কখনো ক্ষমা করবে না। শশাঙ্ক এটা শুনে ঘাবড়ে যায়।
অগ্নি, আমার মনে হয় না যে আমাদের এটা ছোঁয়া উচিত। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। অগ্নি জোর করে সেই ক্রিস্টালটা ওঠানোর চেষ্টা করে। যখনই সে ক্রিস্টালে হাত দেয় একটা কম্পন শুরু হয়ে যায়। ক্রিস্টালটি হঠাৎ অনেক আলোর রশ্মিতে ভরে ওঠে এবং বিস্ফোরণ হয়। গ্রামের লোকেরা মন্দিরের দিকে ছুটে যায়, কিন্তু যতক্ষণ তারা ওখানে পৌঁছায় তার মধ্যেই অবস্থা বিগড়ে যায়। কিছু দিনের মধ্যেই গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। কিছু লোক একেবারেই দিনের মধ্যে আটকে যায় এবং তারা ঘুমোতে পারত না। তাদের চোখ সূর্যের আলোয় জ্বলতে থাকত। কিছু লোক রাতের অন্ধকারেই থেকে যায়, সূর্যের আলো তাদের জ্বালাতে থাকলো। কিছু লোকের বয়স হুট করে বেড়ে যায় এবং তারা বুড়ো হতে শুরু করে, এবং কিছু লোকের বয়স কমে যায়, তাদের স্মৃতিশক্তি হারিয়ে যায়। গ্রামের চারিদিকে অরাজকতার সৃষ্টি হয়। যখন এই খবর গ্রামের সবথেকে মহান লোক বাবা সূর্যনাথ এবং চন্দ্রবুয়ার কাছে পৌঁছালো, তারা মন্দিরে চলে আসে। বাবা সূর্যনাথ ঝোঁকা শরীর নিয়েও উঁচু গলায় বলেন, আরে মূর্খ, তোমরা ভারসাম্য ভেঙে ফেলেছো। গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। অগ্নি এবং শশাঙ্ক এখন পস্তাচ্ছিল। এখন কি করা যায়? অগ্নি কেঁপে জিজ্ঞাসা করল। সময়ের আত্মাকে ডাকতে হবে। গ্রামের সবথেকে বুদ্ধিমান ছেলে যোগেশ অগ্নি এবং শশাঙ্ককে নিয়ে সময়ের গুহার দিকে এগোলো। তাদের কাছে খুব কম সময় ছিল। তারা যদি সেটা ফিরিয়ে আনতে না পারে তাহলে গ্রাম চিরকালের জন্য অরাজকতায় ডুবে যাবে। গ্রামের কাছে এক জঙ্গলে জটিল নকশা করা একটা পুরনো গুহা ছিল। একে সময়ের গুহা বলা হতো। এখানে কথিত ছিল যে এখানে নাকি সময়ের আত্মা থাকেন। গ্রামের সবথেকে বুদ্ধিমান ছেলে যোগেশ অগ্নি এবং শশাঙ্ককে নিয়ে গুহার দিকে দৌড়াতে থাকে। তাদের সঙ্গে বাবা সূর্যনাথ এবং চন্দ্রবুয়াও ছিল। আমাদের সময় এখন অনেক কম। এই কথা সূর্যনাথ বলেন। যদি সময়ের আত্মাকে না মানানো হয় তাহলে এই অরাজকতা স্থায়ী হয়ে যাবে। চারিদিকের দেওয়াল আলোয় ভরে ওঠে, যেন কোনো শক্তি জাগছে। গুহার দেওয়ালে অনেক পুরনো নকশা করা ছিল। কিছু জায়গায় সময়কে একজন বুড়ো লোকের হিসেবে চিহ্নিত করা ছিল, কিছু জায়গায় আবার বাচ্চা হিসেবে চিহ্নিত করা ছিল। গুহার মাঝখানে একটা পাথরের মঞ্চ ছিল। যখনই তারা সেখানে পৌঁছালো একটা জোরালো শব্দ শোনা গেল। তোমাদের এখানে আসার সাহস কি করে হয়েছে? আওয়াজ শুনে অগ্নি এবং শশাঙ্ক কেঁপে উঠল। গুহার মাঝখান থেকে একটা নীল রশ্মির আবির্ভাব ঘটল এবং ধীরে ধীরে একটা আকৃতিতে পরিণত হলো। একজন বৃদ্ধ ব্যক্তি যার চোখগুলো চমকাচ্ছিল এবং তার দাড়ি সময়ের প্রবাহের মতো দুলছিল। আমি হলাম সময়ের আত্মা। তোমরা কি জানো যে তোমরা কত বড় অপরাধ করেছো? শশাঙ্ক কেঁপে বলল, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা দিয়ে ভারসাম্য বজায় থাকে না। তোমাদের বোকামির জন্য গ্রাম বিপদের মুখে আছে। কেউ রাতে আটকে আছে আর কেউ দিনে, কেউ বুড়ো হয়ে যাচ্ছে আর কেউ বাচ্চা হয়ে যাচ্ছে, আর এই ফলটা তুমিও ভুগছো। অগ্নি ঘাবড়ে গিয়ে বলে, আমরা এটা কি করে ঠিক করতে পারি? সময়ের আত্মা কিছুটা ভেবে তারপর বলেন, যদি তোমার ভারসাম্য বজায় রাখতে হয় তাহলে তোমাকে আমার 3টে পরীক্ষায় পাশ করতে হবে। যদি তুমি অসফল হও তাহলে তুমিও চিরকাল সময়ের মধ্যে ফেসে যাবে। যোগেশ দৃঢ়তার সঙ্গে জবাব দিয়ে বলে, আমরা রাজি। তাহলে এখন প্রথম পরীক্ষা শুরু হতে চলেছে। গুহা হঠাৎ করে কাঁপতে শুরু করে এবং চারিদিকে ধুলো এবং আলোয় ভরে ওঠে। সবাই ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় এবং নতুন একটা জায়গায় পৌঁছে যায়, সময়ের ভুলভুলাইয়াতে। চারিদিকে ঘন কুয়াশা এবং হাওয়ায় একটা কম্পন অনুভব হচ্ছিল। তাদের সামনে একটা বিশাল ঘড়ি হাওয়াতে উড়ছিল। তখনই আত্মার আওয়াজ শোনা যায়, সময় তাদেরই পক্ষে থাকে যারা ধৈর্য রাখে। কিন্তু তুমি কি ধৈর্য রাখতে পারবে? যখনই আত্মা এটা বলে সাথে সাথে তাদের সামনে 3টে দরজা প্রকট হয়। প্রথম দরজায় লেখা ছিল, এখানে প্রত্যেক সেকেন্ড 1 ঘন্টার মতো লম্বা হবে। দ্বিতীয় দরজায় লেখা ছিল, এখানে সময় এত তাড়াতাড়ি যাবে যে 1 মিনিটে 1 বছর চলে যাবে। তৃতীয় দরজায় লেখা ছিল, এখানে সময় বন্দি থাকবে, কখনো বাইরে বেরোনোর ভ্রুক্ষেপ পাবে না। অগ্নি তাড়াহুড়ো করে বলল, প্রথম দরজাটাই দেখা যাক। বাবা থামিয়ে দিয়ে বললেন, না, ধৈর্য সেই রাখতে পারবে যে সময়ের স্রোতকে বোঝে। আমাদের দ্বিতীয় দরজাটি বাঁচা উচিত। যোগেশ সম্মতি দিল। ঠিক বলেছেন বাবা, সময়কে নিয়ন্ত্রণের জন্য আমাদের ওকে বুঝতে হবে। তারা দ্বিতীয় দরজা খোলার সাথে সাথেই জোরালো রশ্মি তাদের চোখে পড়ল এবং তারা ভেতরে চলে গেল। এখন তারা একটা মহলে ছিল। চারিদিকে হিরে, মাণিক্য, জহর, সোনা সব ছড়িয়েছিল। সুন্দর হাওয়া দিচ্ছিল।
এবং দূর থেকে কারুর হাসির আওয়াজ ভেসে আসছিল। হঠাৎ করেই সামনে রাজবস্ত্র পরা একজন আকৃতি প্রকট হয়। তাকে রাজার মতো দেখাচ্ছিল, কিন্তু তার চোখে অদ্ভুত এক চমক ছিল। স্বাগতম আমার মহলে। এখানে যা পাবে সেটা তোমাদের চিরকালের জন্য হয়ে যাবে। শশাঙ্কের চোখ চমকে ওঠে। তাই নাকি? রাজা মাথা নাড়েন। হ্যাঁ, কিন্তু একটা শর্ত, তোমরা এখান থেকে বাইরে যেতে পারবে না। অগ্নি এবং শশাঙ্ক লোভে পড়তেই যাচ্ছিল, কিন্তু যোগেশ তাদের আটকায়। এইটাই পরীক্ষা, যদি আমরা লোভে ফেঁসে যাই তাহলে এখান থেকে কোনোদিনও বাইরে বেরোতে পারবো না। বাবা সহমতি দিয়ে মাথা নাড়লেন। সময়ের চেয়ে দামি কোনো খাজানা নয়, চলো এখান থেকে আমরা বেরোই। তারা পুনরায় গুহাতে পৌঁছে যায়। তারা গুহার ভেতরেই ছিল, কিন্তু তাদের সামনে কালকাণ্ড দু টুকরো হয়ে পড়েছিল। সময়ের আত্মা তাদের দিকে গম্ভীরভাবে তাকিয়েছিলেন। তোমরা ধৈর্য আর লোভের পরীক্ষা পাশ করে গেছো, কিন্তু অন্তিম পরীক্ষা অনেক কঠিন। তুমি নিজের জন্য নয়, বরঞ্চ অন্যের জন্য বলিদান দিতে পারবে। আত্মা তাদের কাছে দুটো বিকল্প রাখেন। যে কোনো একজন ব্যক্তি তার নিজের পরিচয় এবং সব স্মৃতিশক্তি ভুলে যাবে, কিন্তু গ্রামে সব ঠিক হয়ে যাবে। আর বলিদান না দিলে গ্রামে সর্বদা অরাজকতাই বিরাজ করবে। অগ্নি বলে, আমি তৈরি আছি। আমিও তৈরি আছি। কিন্তু যোগেশ দুজনকেই আটকে দেয়। না, আমরা আর একটা রাস্তা খুঁজব। আমরা যদি সব আত্মাকে মানিয়ে নিই যে আমরা নিজের অনুভব থেকে কিছু শিখেছি, তাহলে এই ভারসাম্যটা নিজের থেকে ঠিক হয়ে যাবে। বাবা সহমতির সঙ্গে মাথা নাড়লেন। ঠিকই বলেছ, বলিদানের থেকে ভালো যে আমরা নিজের ভুলটা শুধরে নিই। সময়ের আত্মা কিছুক্ষণের জন্য চুপ ছিল এবং তারপর তার চোখে হালকা হাসি ফুটল। তোমরা সত্যি শিক্ষাটা শিখে ফেলেছো, যাও সন্ধ্যাপুরকে নতুন ভারসাম্য দাও। তারপরে সেই কালকাণ্ড নিজের জায়গায় আবার চমকাতে থাকে। গ্রাম আবার ঠিক হয়ে যায়। গ্রামে সবকিছু প্রথমের মতো ছিল, কিন্তু একটা পার্থক্য, এখন কেউ আর দিন ও রাত নিয়ে ঝগড়া করত না। তারা বুঝে গিয়েছিল এই সমতা বজায় রাখাই সবথেকে বুদ্ধিমানের কাজ। আমাদের এই গল্পটি শেখায় যে জীবনে সমতা খুব দরকার। তাই পরের বার যখন দিন ও রাত নিয়ে ঝগড়া করবেন, তখন ভুলবেন না যে সন্ধ্যাপুর গ্রামে লোকেদের সাথে কি হয়েছিল। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না এবং বেল আইকনটিও প্রেস করে দেবেন।